দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। জন্মস্থান বগুড়া সহ সারা দেশে শ্রদ্ধা ভরে স্মরণ। চট্টগ্রামের ১৬টি আসনের ৭৬% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গোয়েন্দা নজরদারি বাড়াতে কাজ করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সাতক্ষীরায় নির্বাচনী আমেজ। অভ্যুত্থান পরবর্তী সময়ে উন্নয়নের আশায় বুক বেঁধেছেন ভোটাররা। এবং জাহাজ থেকে তেল খালাসে দেরি, তাতেই গচ্চা ৪৭ কোটি টাকা। লোকসান ঠেকাতে সাগরের নিচ দিয়ে পাইপলাইন চালুর দাবি। জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই সহ জাতির প্রতিটি ক্রান্তি লগ্নে অসামান্য অবদানের কারণে এই নামটি প্রতিটি বাংলাদেশির কাছে আস্থা ও সম্মানের। যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে সব জাতি গোষ্ঠীকে গেঁথেছেন নতুন এক দর্শনের সুতোয়। সততা ও দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শান্ত স্নিগ্ধ এক গ্রাম বাগবাড়ি। নদ নদী এবং খালবিল বেষ্টিত গ্রামটির শেষ প্রান্তে দৃষ্টিনন্দন এই বাড়িতেই ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বজনদের কাছে যার পরিচয় কমল নামে। পড়ালেখার জন্য কৈশোরে বগুড়া ছাড়লেও জন্মভূমির প্রতি তার টান ছিল ১৬ আনা। মুরব্বীদের কাছে শুনছি উনি সবার কাছে ছোটবেলায় অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। ওনাকে সবাই কমল বলে ডাকতেন। কোদাল হাতে উনি খাল এবং নদী খনন করেছেন। এক কথায় এই অঞ্চলের সবুজ বিপ্লবের মহানায়ক তাকে বলা যায়। সততার প্রশ্নে ওনার সমকক্ষ আজ পর্যন্ত বাংলাদেশে আমি কাউকে দেখিনি এরকম রাজনীতিবিদ। দ্বিতীয়ত ওনার দেশপ্রেম। শুষ্ক মৌসুমে কৃষকদের কষ্টকর চাষাবাদ প্রত্যক্ষ করেন। উদ্যোগ নেন খননের মাধ্যমে নদী ও খালগুলোতে পানি সংরক্ষণের। ৪৬ বছর আগে নিজ জেলা বগুড়ার সারিয়াকান্দির হাটফুলবাড়িতে সুখদহ নামে এই খালেই কোদাল হাতে নেমেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খনন করা খালের পানিতেই শুরু হয় এই অঞ্চলের কৃষি বিপ্লব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ফুলবাড়িতে, এই গুয়াহাটিতে হেলিকপ্টার নামে উনি এখানে খাল উদ্বোধন করেন। উনি যখন খাল খনন করেন, তারপরে সোনাতলার সোনাকানের থেকে গাবতলী তুনিহাট পর্যন্ত পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক এবং সরকারি অনুদানের মাধ্যমে এই পুরো খালটা খনন করা হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে নেতৃত্ব দেওয়া সহ জাতির প্রতিটি ক্রান্তি লগ্নেই জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ক্রান্তি লগ্নে উনি কিন্তু হাল ধরেছেন দেশের জন্য, এবং ওনার যে নেতৃত্ব, ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব সত্যি আমাদেরকে অভিভূত করে। বাংলাদেশের সমস্ত মানুষকে জাগ্রত করার যে সাহসী বক্তৃতাগুলো দিত, আমাদের সবাইকে অনুপ্রাণিত করত। তার সৎ, সত্যনিষ্ঠ এবং কথা এবং কাজের মধ্যে যে মিলটা আমরা দেখতে পেয়েছি, আমাদেরকে সবসময় উদ্দীপ্ত করত। স্থানীয় নেতারা বলছেন, জিয়াউর রহমানের দল, রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিকে দেশের মানুষ গ্রহণ করায় গর্বিত বগুড়াবাসী। তার একমাত্র উত্তরসূরি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানও পিতাকেই অনুসরণ করবেন এমন প্রত্যাশা জেলাবাসীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার দর্শন ছিল বাংলাদেশের মানুষের দারিদ্র্য দূর করা, দেশকে স্বনির্ভর করা এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। বগুড়ার মানুষকে বড্ড বেশি ভালোবাসতেন বলেই ১৯৭৭ সালে দায়িত্ব গ্রহণের পর ১১ বার নিজ ভূমি এসেছিলেন বগুড়াবাসীর প্রিয় কমল। ১৯৮১ সালে শাহাদত বরণের পর তাকে সমাহিত করা হয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে। তার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মহাকালের সমাপ্তি টেনে রাজস্বিক বিদায় নেওয়া সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। নেতাকর্মীরা বলছেন, তার আদর্শ হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে চান তারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন রয়েছে আর নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত জানান। সাথী, আপনাকে ধন্যবাদ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় সকাল 8:30 বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে তার প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং
দলীয় পতাকা উত্তোলন করা হয়। এখানে নেতাকর্মীরা এখনও আছেন, আসছেন, অনেকে যাচ্ছেন, তার ইয়াতে সম্মান জানাচ্ছেন। তো আমি আজকের এই দিনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আসগর তালুকদার হেনা, ওনার কাছে শুনবো তারা কিভাবে দলীয় আদর্শকে আগামীতে বাস্তবায়ন করতে চান। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মহান স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী। আমরা এই জন্মবার্ষিকী তাকে আমাদের এই মহান নেতাকে আমরা আজকে স্মরণ করছি। প্রথমেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা যখন মনে পড়ে তখন আমাদের সামনে প্রথম একটা ছবি ভেসে ওঠে, তার প্রতিচ্ছবি। সেটা হলো একটা সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার দ্বারা একটা ছবি। সেটি রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে মানুষ খুঁজে পেতেন। তিনি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তখন বাংলাদেশ ছিল একটা বিশৃঙ্খলা রাষ্ট্র। সেই সময় তৎকালীন সরকার খুন, রাহাজানি, ন্যায় বিচার ধ্বংস, ভোটের পরিস্থিতি নষ্ট করে দিয়েছিল। একটা বিশৃঙ্খলা রাষ্ট্র বলতে যা বোঝায়, সেই বিশৃঙ্খলা রাষ্ট্রের সময় সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দায়িত্ব নিয়েছিলেন। সেই বিশৃঙ্খলা রাষ্ট্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে একটা সুশৃঙ্খল রাষ্ট্রকে পরিণত করেছিলেন এবং সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে ইমার্জেন্সি টাইগার হিসেবে একটা রাষ্ট্রকে পরিণত করেছিলেন এবং বাংলাদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠিত করেছিলেন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। খাদ্য সংসম্পন্ন করে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করার ব্যবস্থা করেছিলেন। এই যে কৃষকের উন্নতির জন্য, কৃষকের জন্য কাজ করেছেন, এই যে বাংলাদেশের মানুষের কৃষি উৎপাদনের জন্য উনি খাল খনন করেছেন, এই যে তার মানুষের গণমুখী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো অল্প দিনের মধ্যেই মানুষ উপকৃত হয়েছে এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছিল। যার জন্য আজকে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা মনে হলেই তারা একটি ভালো, একটা সুন্দর একটা বাংলাদেশের রূপ তারা দেখতে পায়। আপনারা দেখেছেন যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা কোন সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন এই বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এই দেশের মানুষের নৈতিক অধঃপতন ঘটিয়েছিল। আমরা এই নৈতিক অধঃপতন থেকে উদ্ধার পাওয়ার জন্য বর্তমানে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সুযোগ্য সন্তান আমাদের বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মানুষের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং আমাদের নৈতিকতা উন্নত করে এই বাংলাদেশকে আগামী সমৃদ্ধিশালী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে। ধন্যবাদ। সাথী, আপনি শুনছিলেন যে তারা বলছেন যে উনি বলছেন যে জনাব আলী আসগর হেনা যে গত 17 বছরের বাংলাদেশের নৈতিক অবক্ষয় ঘটেছে সব ক্ষেত্রে, এটাকে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা তারা নিতে চান। সাথী, ধন্যবাদ মোহন। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উন্নয়নের আশায় বুক বেঁধেছে সাতক্ষীরাবাসী। তারা বলছেন, স্থলবন্দর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলা থেকে কোটি কোটি টাকার রাজস্ব পেলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত প্রশাসনও। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 602টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন জেলার 18 লাখ ভোটার। জেলার 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের 29 জন প্রার্থী। ভোটাররা বলছেন, ভোমরা স্থলবন্দর ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশ এ জেলায় অবস্থিত। এছাড়া মৎস্য ও কৃষি খাতে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও স্বাধীনতার 54 বছরেও উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা। তাদের দাবি, সুনজর দিলে বদলে যাবে পুরো জেলার চিত্র। কে কোন দলের এটা আমার জানার বিষয় নয়। আমার একটাই দাবি হচ্ছে পরিবেশের উন্নয়ন করবে, দেশের স্বার্থে কাজ করবে। পাতানো প্রতিনিধি আমরা চাই না, যে প্রতিনিধি আমাদের জনগণের সামনে কাজ করবে, জনগণের কথা বলতে পারবে, সেই ধরনের প্রতিনিধি চাই। কোনো দলকে নয়, বরং বৈষম্যে পিছিয়ে পড়া সাতক্ষীরার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করার প্রত্যাশা ভোটারদের। একজন প্রতিনিধি চাই যে নিজের জন্য না, এই সাতক্ষীরাবাসীর জন্য যেন কোনো কাজ করতে চাই। কোন একজন সরকার প্রধান চাই যারা এসে আমাদের সাতক্ষীরার দিকে সুনজরে তাকাবে এবং সাতক্ষীরা যত সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করবে। এমন একজন প্রতিনিধি চাই প্রতিবন্ধী মানুষের পক্ষে যেন তারা কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আগামী যে ভোটটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তার জন্য পুরোপুরি মাঠ প্রস্তুত রয়েছে এবং সকল দলের জন্য যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সেই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। সুতরাং এখানে ভোট নিয়ে কারো কোনো সন্দেহ বা কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। ভোট ইনশাআল্লাহ একদম নির্দিষ্ট সময়ে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং আপনারা দলে দলে ভোট দিতে আসবেন।
অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি বেছে নিতে চান সাতক্ষীরার ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 দশক পর বৃহস্পতিবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারতের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, প্রস্তুতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সাথী, আমি এখন রয়েছি চৌহাট্টায়। প্রথমে বলতে চাই যে এই চৌহাট্টা চত্বর কেবল না, পুরো সিলেট বলা যায় ব্যানার পোস্টারে ছেয়ে গেছে বিএনপির চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে। তো এছাড়াও কিন্তু দলীয়ভাবে নানা প্রস্তুতি গ্রহণ করেছে নগর এবং জেলা বিএনপি। এছাড়া বলতে চাই নগরের আইন শৃঙ্খলা কিংবা তার সফরকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা শৃঙ্খলা রক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী সেটি আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় প্রসঙ্গত বলতে চাই, 22 জানুয়ারি প্রথমে সকালে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এবং এরপর হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, যেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রথা। অর্থাৎ নির্বাচনী কার্যক্রম কিংবা দলের বড় কোনো কার্যক্রম করে থাকেন সচরাচর রাজনৈতিক দলের নেতারা বা প্রধানরা। বিএনপির সেই ধারাবাহিকতাটি রয়েছে এবং এই প্রসঙ্গে একটু বলতে চাই আমি, ইতিহাস বলছে কিন্তু 1978 সালে প্রথমে এই 1978 সালের 1 জুন বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিলেটে হজরত শাহজালাল মাজারে আসেন। তারপর 1994 এবং 2018 সালে সদ্যপ্রয়াত দলের বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এখানে আসেন। এর ধারাবাহিকতায় তারেক রহমানের সফরটি খুবই গুরুত্ব বহন করছে। তো সব কিছু মিলিয়ে সিলেট নগর যেরকম সেজেছে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুনে, এর পাশাপাশি সিলেটে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ধরনের আসলে মিটিং হচ্ছে, স্বাগত মিছিল হচ্ছে এবং নানা ধরনের আসলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার একেবারেই কমতি নেই। তো এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন মঞ্চে ঠিক যেরকম নিরাপত্তা থাকবে, মঞ্চের আশেপাশে কয়েক স্তর নিরাপত্তা থাকবে এবং 22 জানুয়ারি সকালে বাজার জিয়ারতের পর ঠিক আমার পেছনে আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু সেখানে জনসভা হবে। এরপর ধাপে ধাপে সিলেটের শেরপুর অর্থাৎ মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শাস্তাগঞ্জেও কিন্তু 2টি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সামগ্রিক আয়োজন সফল করতে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং ব্যাপক প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ প্রত্যুষ। ডিবিসি সারা বাংলা নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। জাহাজ থেকে তেল খালাসে দেরি, পরিণামে 47 কোটি টাকা মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে। সবশেষ 2 অর্থ বছরে সরকারের এই লোকসান দিতে হয়েছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিষ্ঠানটির। অপচয় ঠেকাতে দ্রুত বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত 2টি পাইপলাইন চালুর দাবি বিশেষজ্ঞদের। 2022 সালের 28 অক্টোবর ইন্দোনেশিয়ার এমটি এনার্জি এসিলেস নামে একটি জাহাজ তেল নিয়ে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। চুক্তির নিয়ম ভেঙে তেল খালাসে বাড়তি 151 ঘন্টা লাগায় 4,07,37,000 টাকার বেশি বিলম্ব মাশুল দিতে হয় বিপিসিকে। এভাবে 2023-24 ও 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে আসা 45টি জাহাজ থেকে তেল খালাসে বিলম্বের জন্য বিপিসিকে মাশুল গুনতে হয়েছে 47,94,98,489 টাকা। বন্দরের বহিনঙ্গরে তেলের জাহাজ নোঙ্গর করার পর লাইটারেজ জাহাজে করে এসব তেল নিয়ে যাওয়া হয় বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনায়। তবে লাইটারেজে তেল নিতে যেমন সময় বেশি লাগে, তেমনি আছে চুরির অভিযোগও। এ সমস্যা সমাধানে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত হয় 220 কিলোমিটারের 2টি পাইপলাইন। 2024 সালের জুলাই মাসে কমিশনিং হওয়া এসপিএম প্রকল্পটি 1.5 বছরেরও বেশি সময় অলস পড়ে আছে লাইনে ত্রুটি ও অপারেটর নিয়োগ না দেয়ায়।
তবে বিলম্ব মাশুলের বিষয়টি তেল আমদানি রপ্তানির অংশ বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা। যখন অনেক জাহাজ আসে, এরকম কিছু জাহাজে কিন্তু তেল সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করতে পারি না, সেগুলো ড্যামারেজ হয়। এটা হতে পারে। এই ড্যামারেজের পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণ আমদানি করি সেই তুলনায় একেবারে খুবই নগণ্য। এই ফ্যাসিলিটি থেকে আমরা উত্তরণের জন্য আমাদের এসপিএম করা হয়েছে। এখন এসপিএমটা যদি অপারেশনে পূর্ণাঙ্গভাবে অপারেশনে যেত তাহলে আসলে এটা হতো না। তেল খালাসের দক্ষতা বাড়াতে না পারলে রাষ্ট্রের অর্থ অপচয় রোধ সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেগুলার প্রবলেমগুলো চট্টগ্রাম বন্দরে হয়, এগুলাই আসলে মূল দায়ী ছিল জাহাজ খালাসের পিছনে, নাকি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো নেগলিজেন্সি ছিল? এটা আসলে খুঁজে অনুসন্ধান করে বের করতে হবে। পাইপলাইন দুটি চালু হলে সাশ্রয় হবে বছরে 800 কোটি টাকা। সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত প্রকল্পটি চালুর তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সারা বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। ভরা মৌসুমেও দিনাজপুরে বাড়তি শীতকালীন সবজির দাম। সরবরাহ সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে দাম বলছেন ক্রেতারা। এটি আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোর্শেদুর রহমান। কথা বলবো তার সাথে। মোর্শেদুর, শীত মৌসুমেও সবজির দাম কেন বাড়তি, কি বলছেন বিক্রেতারা, আর বাজার তদারকি করা হচ্ছে কিনা, সব মিলিয়ে কি তথ্য হচ্ছে জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে শীতের যে সবজির এটা ভরা মৌসুম এবং শীতকালীন সবজির সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু দাম কিন্তু আপনার প্রতিটি সবজির দাম অনেক বেশি। আমি যদি বলি গত বছরের তুলনায় যে সবজি এবারে যে দাম সেটি 2 থেকে 3 গুণ বেশি। যেমন এই সময়ে গত বছরে সবজি আমি একটু যদি বলি যে গত বছরে এই সময় ফুলকপি বিক্রি হয়েছে 10 টাকা 15 টাকা কেজি, বেগুন বিক্রি হয়েছে 15 টাকা 20 টাকা কেজি, সেই বেগুন এখন 60 টাকা, ফুলকপি 40 টাকা, আপনার সব ধরনের শিম এবং টমেটো 80 টাকা কেজি, 120 টাকা বরবটি, মটরশুঁটি 120 টাকা। অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম গত বছরের তুলনায় অনেক বেশি। বিক্রেতারা বলছেন যে আসলে শীতের কারণে আপনার সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির উৎপাদন ব্যাহত হয়েছে, অনেক সবজি নষ্ট হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চল থেকে যে সবজিগুলো আসে এগুলো এখন দিনাজপুর থেকে আসলে যাচ্ছে ওই অঞ্চলে, যেহেতু ওই অঞ্চলে এবার প্রচণ্ড শীত এবং কুয়াশার কারণে ওই অঞ্চলে কিন্তু শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে। ফলে এখান থেকে যেহেতু দিনাজপুর অঞ্চলের সবজি যেহেতু অন্য জায়গায় চলে যাচ্ছে, সে কারণে আসলে দামটাও অনেক বেশি এবার। তবে বিশেষ করে এই সময়ে যে আলুর দাম কিন্তু মোটামুটি কৃষক বেশ লাভবান হচ্ছে। তবে কাঁচা যে সবজিগুলো সেগুলোর দাম আসলে ক্রেতাদের জন্য দুঃসাধ্য হয়েছে। বাজার তদারকির ব্যাপারে আসলে প্রশাসন বলা চলে একেবারে নিশ্চুপ, এবং এখন পর্যন্ত দিনাজপুরে সরকারের পক্ষ থেকে বাজার তদারকি করার কোনো খবর আমাদের কাছে নাই, এবং তারা কোনো খবর তদারকি করেও নাই। ফলে আসলে সরবরাহ যদি বলি যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, সব সবজি পাওয়া যাচ্ছে, বাজারে সবজির কোনো ঘাটতি নেই বলা চলে, কিন্তু আসলে দামটাই আসলে বেশি, যেহেতু আপনার এখানকার সবজি বা পণ্য চলে যাচ্ছে অন্য জায়গায়, ওই দিকে টান বেশি পড়ছে, সে কারণে আসলে দামটা আসলে বেশি। আমি যদি বলি যে আপনার গত বছরে যেসব সবজি আসলে একেবারেই কম দাম ছিল, যদি কেজি প্রতি হিসাব করা যায় তাহলে প্রতি কেজিতে আপনার 2 থেকে 3 গুণ দাম বেশি এবারে। সাথে এই ছিল দিনাজপুরের সবজি বাজারে সর্বশেষ খবর। অবহেলার শিকার বরগুনার সংরক্ষিত বনে নির্মিত ট্যাংরাগিরি ইকো পার্ক। অনেক দিন ধরে উদ্যোগ নেয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারে, ফলে বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য এই ইকো পার্কটির সীমানার প্রাচীর ভেঙে গেছে। বেহাল দর্শনার্থীদের চলাচলের রাস্তা, ভেঙে পড়েছে বনের ভেতরের খালের ওপর ছোট ছোট অনেক সেতু। বঙ্গোপসাগরের মোহনায় দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল টেংরাগিরি। অযত্ন আর অবহেলায় পর্যটন শূন্য হয়ে পড়েছে সম্ভাবনাময় এই জায়গাটি। একসময় বিচিত্র সব বন্যপ্রাণীর অবাধ বিচরণ মুগ্ধ করত দর্শনার্থীদের। হরিণ, শূকর, মেছোবাঘ, কুমির সহ নানা ধরনের বন্যপ্রাণী রাখা হয়েছিল বেষ্টনী দিয়ে।
নানা সমস্যায় ভুগতে থাকা ইকো পার্কটিতে কিছু সংখ্যক পর্যটক এসে পড়েছেন ভোগান্তিতে। প্রথমত আমাদের পুলগুলো ভাঙা ছিল, রাস্তা অবস্থা খুবই বাজে। তারপর আপনার কিছু কিছু জায়গাতে হচ্ছে কোনো রাস্তা নেই, পুল নেই, কাতার ভেতর থেকে হেঁটে আসতে হয়েছে। এখন মানুষ কষ্ট হয়, কালভার্ট নাই, ব্রিজ নাই, নদীর পাড়ে যাইতে কষ্ট হয়। সর্বপ্রথমে সংস্কার প্রয়োজন, রাস্তার সংস্কার, পুল সংস্কার এবং এই যে ব্রিজ সংস্কার। সুন্দর হলে কিন্তু অবহেলায় অযত্নে জায়গাটি পরিত্যক্ত হয়ে গেছে। আমাদের এই জায়গাটায় যত উন্নত হওয়ার কথা ছিল এইটা কিছুই আমরা দেখতে পারতেছি না, অথচ মানুষজন একবার ঢুকলে আরেকবার আর আইতে চায় না। একটু নজর আর যত্নে এই পার্ক হয়ে উঠতে পারে দক্ষিণ বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। সৃষ্টি শুরু থেকেই পরিকল্পনার অভাব ছিল, পরিচর্যার অভাব ছিল। তারপরে এটি যদি পরিকল্পিতভাবে করা যায়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণীয় একটি ইকো পার্কে এটিকে পরিণত করা সম্ভব। দ্রুত সমস্যা সমাধান চেষ্টার আশ্বাস বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসকের। পর্যটন সম্ভাবনার উন্নয়নে একটি কমিটি গঠন করার আমরা প্রক্রিয়াধীন আছে। এই কমিটি নির্ধারণ করবে যে ওই পর্যটন কেন্দ্রে কী কী উন্নয়ন কাজ করা প্রয়োজন এবং তারাই সুপারিশ করবে এবং তার আলোকেই আমরা এই পর্যটনের উন্নয়নে আমরা সিদ্ধান্ত নেব এবং এক যুগেরও বেশি সময় আগে প্রায় 2,64,00,000 টাকা ব্যয়ে টেংরাগিরি ইকো পার্কটি নির্মাণ করা হয়। টিবিসি নিউজ ডেস্ক।